আমি তোমাদের সাথে এখন যেটা খুলে কথা বলবো এক্স্যাক্টলি সেটা হচ্ছে লিব্রে অফিস। যেহেতু আমার এটা ওপেন হচ্ছে না, আগে দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি এটা ডিসকাশনে আসবো। খুব ছোট্ট একটা পেজ, কিছুই নয়, সামান্য একটা বিষয় ডিসকাশন করার একটা কারণ আছে। উম, দেখা যাক। আমি এখন এই পেজটায় অন্তত কিছু লিখতে পারবো না, ঠিক আছে? তার কারণ এটা আমাকে রাইটিং অ্যালাউ করে না, লিব্রে অফিস কোনোভাবেই রাইটিংয়ে আসবে না। যাই হোক, দেখাচ্ছে, ফাইন, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো শেয়ার হয়েছে বিষয়টা তোমাদের সাথে। আচ্ছা, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে একদম সোজা বেসিক্স, কিন্তু আমি চেষ্টা করব একটু যাতে যে কজন আছো সবাইকে নিয়ে শেয়ার করে বিষয়টাকে করতে পারি। দেখা যাক। ফার্স্টে জাগৃতিকে দিয়ে শুরু করা, দুজনই তো আছে, জাগৃতি আছে আর অর্পিতা আছে। একটু দেখা যাক। উই উইল নট মিস বাস ড্যাশ উই স্টার্ট নাও। ঠিক আছে, এখানে আমার কাছে অপশনস ক্লিয়ার। ইয়েস স্যার। বেশ, এটা হচ্ছে অর্পিতার অ্যান্সার। জাগৃতির অ্যান্সার? ও মেসেজ করেছে স্যার। ও মেসেজ করেছে, কিন্তু মেসেজটা দেখাচ্ছে না কেন? ও, মেসেজ হিডেন করা আছে, রাইট? হ্যাঁ, ইফ, জাগৃতিও তাই অ্যান্সার করেছে। আচ্ছা, এটা কনসেপশন থেকে এইটুকু তো বোঝা যাচ্ছে যে উইল নট মিস দ্য বাস ইফ ইউ স্টার্ট নাও। এখানে একটা কথা বলা হলো পজিটিভ টোনে, এবং সেখানে আনলেস, ওয়েদার, এই দুটো আমি আনলাম না, ওয়েদার আনার কোনো প্রশ্নই নেই। কিন্তু আনলেস, ধরো যদি আমি কথার কথা বলছি, উই উইল নট মিস দ্য বাস আনলেস উই স্টার্ট নাও, তো স্যার এক্ষেত্রে আনলেস কথাটা, হ্যাঁ। এটা বোধহয় 5 হ্যালো, পর্যন্ত হয়েছিল। ও রাইট, এটা আমরা করেছি, তাহলে 6 থেকে দেখা যাক। আই বিলিভ ইউর স্টোরি ড্যাশ আদার্স থিঙ্ক দ্যাট ইউ আর লাইং। বলো। স্যার অলদো। রাইট। জাগৃতির অ্যান্সার আসেনি, মানে মেসেজে এলেও চলবে। স্যার এটা কি কপি করে নেবো না আপনি পাঠাবেন পিডিএফটা? আমি পিডিএফ পাঠিয়ে দেবো, কোনো অসুবিধাই নেই। দেবস্মিতাও জয়েন করেছে, দেবস্মিতাও অ্যান্সার করবে। আমি কিন্তু এখনও জাগৃতি ডেসপাইট, ফাইন। দেবস্মিতা দেখে নাও একবার, চট করে দেখে অ্যান্সার করো। নাম্বার 6, আই বিলিভ ইউর স্টোরি ড্যাশ আদার্স থিং দ্যাট ইউ আর লাইং। একজনের অ্যান্সার এসছে ডেসপাইট, আরেকজনের অ্যান্সার এসছে অলদো। প্রত্যেকটা অ্যান্সারের জন্য আমি আলাদা করে তোমাদের কাছ থেকে যুক্তিটা চাইবো যে কেন। আচ্ছা, ফাইন। আগে আমি ইয়েকে বলবো, মানে অর্পিতাকে বলবো যে আমাকে অ্যান্সারটা বলো যে কেন এখানে হঠাৎ করে তুমি ডেসপাইট আর অলদোর মধ্যে থেকে অলদোটা বাঁচতে গেলে। ওয়াই নট ডেসপাইট? স্যার এখানে মনে হয়েছে যে আমি অন্যরা আগে বিশ্বাস করেনি, যদিও বিশ্বাস করেনি, কিন্তু আমি বিশ্বাস করব, মানে এই অপোজিট সেন্সটাকে আনার জন্য অলদৌটা নিয়ে আসা। আচ্ছা, যদিও অন্যরা ডেসপাইটে কি? বিশ্বাস করেনি। হ্যাঁ, হুম, ডেসপাইটও অপোজিট সেন্সটা কাজ করে, কিন্তু মানে ওরা মানে কি বলবো যে যেহেতু ডেসপাইট, কখন আমরা বলি যে এইটা একটা হয়েছে, একটা ঘটনা সত্যি ঘটেছে এবং তারপরেও আমি কাউকে জন্য হুম, সাপোর্ট করছি বা কিছু একটা বিশ্বাস করছি, সেক্ষেত্রে আমরা ডেসপাইটটাকে ইউজ হুম, করি। কিন্তু এখানে তো আমরা শিওর নই যে হুম। আদৌ ও যেটা বলছে সত্যি না মিথ্যে। কেউ কেউ বিশ্বাস করেনি, আমি বিশ্বাস করছি, এই সেন্সটার জন্য অলরেডি। না, আমি একটু বলি। তুমি যেটা বলতে চাইছো যে এখানে তোমার যে মেন পয়েন্ট সেটা হচ্ছে, এখানে ডেসপাইটটা তুমি এখানে ক্যান্সেল করেছো। তার কারণ হচ্ছে যেহেতু যে স্পিকার সে নিজে বলছে, মানে সাবজেক্ট আই, সে কি বলছে যে সে বিশ্বাস করে, অন্যরা করে না। তো সেক্ষেত্রে হ্যাঁ, মানে ডেসপাইটটা না অন্যদের বল। করাটা স্যার
অন্যদের করাটা এখানে ওই ক্ষেত্রে ওর বিশ্বাসের ক্ষেত্রে খুব একটা ডিপেন্ড করছে, মানে অন্যদের বিশ্বাসটা ওর ক্ষেত্রে ডিপেন্ড করছে না আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আমি সেটাই বলছি যে তোমাদের তুমি যে অ্যান্সারটা দিলে সেটার পয়েন্ট হচ্ছে এটা। এবার ধরো আমি যদি উল্টোটা বলি, অর্থাৎ জাগৃতিকে বলি তুমি অ্যান্সার দাও যে তুমি ডেসপাইটটা অ্যান্সার করলে অল দুটো নিলে না কেন? ওর বোধহয় স্পিকারে প্রবলেম। না জাগৃতি, বলা যাবে কি, মানে বলা যাবে বলতে আমি লেখা যাবে কি? মানে যদি স্পিকারে প্রবলেম থাকে ইয়েস বা নো কিছু একটা বলো। না সমস্যা আছে কিছু, যাই হোক এনিওয়ে। তন্ময়, হ্যালো, তন্ময়ের কোন অ্যান্সার? আর তন্ময় রয় বলে লেখা আছে, আমি জানি না এটা কে। আচ্ছা দেবস্মিতা? স্যার মানে কতটা বলছিলেন স্যার, কেটে গেল না, বুঝতে পারলাম না। 6, মানে তোমার অ্যান্সার কোনটা আগে বলো। নাম্বার 6। তোমারও বোধ স্যার হয় স্পিকারে ডেসপাইট। ডেসপাইট অ্যান্সার, ফাইন। এবার আমি ওহো এখানে তো লিখতেও পারবো না, দাঁড়াও এক সেকেন্ড। একটু স্টপ প্রেজেন্ট করলাম, তার কারণ হচ্ছে আমি এটাকে অন্যভাবে রাখবো। একটু ওয়েট করো, একটা ব্ল্যাঙ্ক পেজ খুলে নিই যাতে আমি লিখতে পারবো। রাইট, এইবার শেয়ার হয়েছে দেখো। রাইট, এটাই আমি লিখতে পারবো। ধরো আমাকে জাস্ট ডিফারেন্সটা বলবে, আমি কিছু সেন্টেন্স তোমাদের সাথে শেয়ার করছি, ডিফারেন্সটা আমায় বলবে। ধরো আমি যদি এভাবে বলি যে despite my honest attempt he সরি, আচ্ছা ঠিক আছে, he fails to understand me. Despite my honest attempt he fails to understand me. আচ্ছা, পরে আমি ডেসপাইট দিয়ে জাস্ট বেশ কিছু লিখছি, তোমরা আমাকে বলবে। Despite being poor he tries to help others by his means. ঠিক আছে, আমি এখানে দুটো জায়গায় ডেসপাইট কথাটা ব্যবহার করলাম। আবার ঠিক প্যারালালি আমি ঠিক নিচে অলদো কথাটার একটা ইউসেজ করছি। আমি ইচ্ছে করে ডেসপাইট কথাটা প্রত্যেক জায়গাতেই সেন্টেন্সের একদম শুরুতে বসাচ্ছি, তোমরা একটু লিখবে কিন্তু আমার সাথে সাথে। আমি জাস্ট এই তিনটে সেন্টেন্স তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা লিখবে।
আমাকে জাস্ট কিচ্ছু না, আমাকে বলবে যে এই সেন্টেন্সে আমি যে যে জায়গায় মানে ডেসপাইট এখানে ব্যবহার করলাম, এখানে ব্যবহার করলাম, অলদোটা এখানে ব্যবহার করলাম। অলদো আর ডেসপাইটে দেখো তো খুব ভালো করে এর নেচারের মধ্যে কোনো ডিফারেন্স নজরে আসছে কিনা, গ্রামাটিক্যাল ডিফারেন্স বলছি কিন্তু, নজরে আসছে কিনা জাস্ট দেখে আমায় বলো। স্যার ওই ওই ওয়ার্ডটা কি লিখেছেন? অল দো ট্রাই দিয়ে পরের ওয়ার্ডটা স্যার বুঝতে পারছি না। অলদো হি ট্রাইড এ লট, হ্যাঁ কোনো অসুবিধা নেই, যেটা বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। অলদো হি ট্রাইড এ লট হি কুড নট গেট সাকসেস। বলো, অলদো হি ট্রাইড এ লট হি কুড নট ঠিক আছে। গেট সাকসেস। স্যার আমার যেটা এই তিনটে সেন্টেন্স থেকে নজরে আসছে, ও প্রথম দুটোতে মানে শেষেরটাতে ফাইনাইট ভার্ব ইউজ হচ্ছে অলদো এর পরে, অলদো এর পর যে ফার্স্ট ভার্বটা ইউজ হচ্ছে, কিন্তু আগের গুলোতে নন ফাইনাইট ভার্ব ইউজ হচ্ছে, মানে তারপরও সেন্টেন্সটার কমপ্লিট হওয়ার জন্য আরেকটা ভার্ব লাগছে। লাগছে, পার্টলি কারেক্ট। আমি যদি বলি পার্টলি কারেক্ট, তোমার অবজারভেশন ঠিক আছে, আংশিকভাবে ঠিক আছে, আরেকটু ডিটেলস হলে ভালো হতো। যাই হোক, দেখি এবার বাকিরা যে কজন আছো, দেবস্মিতা, ডিটেইলস বলতে কি তন্ময়। আপনি সাবঅর্ডিনেট ক্লজ ইউজ আর কোঅর্ডিনেট ক্লজের ইউজের কথা বলছেন? না 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 না, ওটা না। এবার দেখি বাকিরা কেউ হেল্প করতে পারে কিনা আমায়। খুব মাইনিউটলি পড়ো, এমনিই বেরিয়ে আসবে, অ্যাটলিস্ট ট্রাই করো। দেবস্মিতা কিছু মাথায় এলো? দেখছি, ট্রাই করছি। বেশ, আমি টাইম ইচ্ছে করেই দিচ্ছি যাতে অ্যান্সারটা নিজের থেকে আসে, সেটা আমি ট্রাই করছি। এখনো কিন্তু এলো না অ্যান্সার। যখন এলো না আমি ধরে নিচ্ছি তার মানে তন্ময়ের কাছেও হয়তো অ্যান্সারটা নেই। যে কজন আছো তাদের মধ্যে একটু ডিসকাশনটা চট করে সেরে ফেলি। নাও, ডিসপাইট মাই অনেস্ট অ্যাটেম্প্ট, প্রথমে কথাটা বললাম, একটু ডিসপাইটের পর তার ব্যবহারটার দিকে আমি একটু নজর দেব। দেখো, ডিসপাইটের পর এখানে মাই অনেস্ট অ্যাটেম্প্ট কথাটা এলো, রাইট? এই অনেস্ট অ্যাটেম্প্ট কথাটা কি ধরনের পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমি সবকটা মিলিয়েই বলছি। মানে মাই অনেস্ট অ্যাটেম্প্ট মানে আমি অ্যাটেম্প্টের কথা বলছি, ডিসপাইট মাই অ্যাটেম্প্ট, মাই অনেস্ট অ্যাটেম্প্ট, অনেস্টটা তো জাস্ট অ্যাটেম্প্টকে কোয়ালিফাই করলো। তার মানে এখানে যে এক্সপ্রেশনটা আছে দ্যাট ইজ নাউন ইকুইভ্যালেন্ট, অ্যাটেম্প্ট হচ্ছে মানে আমার চেষ্টা, আমার এফার্ট, এটাকে বোঝাচ্ছে, এটা একটা নাউন। তাহলে ডিসপাইটের পর নাউন ইউজ করা গেল, ঠিক আছে? অর্থাৎ নাউনের যা কিছু এক্সপ্রেশন ডিসপাইটের পর করা যায়। পরেরটায় দেখি, ডিসপাইট বিং পুর, অর্থাৎ এখানে যেটা অর্পিতা বলেছে 100% কারেক্ট। এই এক্সপ্রেশনটা আবার কেমন এক্সপ্রেশন? এখানে আমরা নন ফাইনাইট কনস্ট্রাকশন দেখলাম, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের ইউজ দেখলাম। তার মানে আমি এটা বুঝলাম যে ডিসপাইটের পর আমি নাউনের অ্যাপ্লিকেশন করতে পারি, নাউন লাইক অ্যাপ্লিকেশন করতে পারি, আবার একইভাবে নন ফাইনাইট অর্থাৎ এরকম ধরনের কোনো কনস্ট্রাকশন যেখানে ফাইনাইট নয় ভার্বটা, তার ব্যবহার করা যেতে পারে। আমি আরেকটা ব্যবহার এর সঙ্গে করে দেখাচ্ছি যাতে আমি বিষয়টাকে রিঅ্যাসার্ট করতে পারি। ধরো আমি বললাম despite having sound knowledge despite having knowledge he fails to impart it। আচ্ছা, এখানে মানেটা কি হলো? ডিসপাইট হ্যাভিং সাউন্ড নলেজ মানে
সাউন্ড নলেজ থাকার সত্ত্বেও, অর্থাৎ ভালো জ্ঞান থাকার সত্ত্বেও, হি ফেইলস টু ইম্পার্ট ইট, সে কি করতে পারে না, সে সেটাকে ছড়াতে পারে না, অর্থাৎ সেই তার যে নলেজটা আছে সেটা যে অন্য কাউকে শেখাবে সেটা সে ঠিকঠাক করে উঠতে পারে না। আবার দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রেও একই জিনিস ঘটল। হ্যাভিং সাউন্ড নলেজ বললাম, অর্থাৎ এক্সপ্রেশনটা এখানেও কিন্তু নন ফাইনাইট, রাইট? সে জায়গায় আমি যখন অলদো দেখলাম, অর্থাৎ নাউনের এক্সপ্রেশন বা নন ফাইনাইট বাদে এর এক্সপ্রেশন হয় না, অলদো যেখানে দেখছি সেখানে কিন্তু বিষয়টা হতে পারে। অলদো হি ট্রাইড আ লট, অর্থাৎ এখানে ফাইনাইট কনস্ট্রাকশন বসতে পারে। এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, খেয়াল করে দেখো। অলদো হি ট্রাইড, সে যদিও সে চেষ্টা করেছিল। এবার যখন এটাই আমি ডেসপাইট দিয়ে লিখবো, ডেসপাইট হিজ ট্রাই, ডেসপাইট হিজ এফার্ট হয়ে যাবে, অর্থাৎ সেখানে নাউন চলে আসছে। বোঝাতে পারলাম? ডেসপাইটের আরেকটা লাস্ট ইউসেজ বলি, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো ডেসপাইট আরেক রকম ভাবেই ইউজ করা যায়। কিরকম? আমি এখানে হ্যাভিং করলাম, অর্থাৎ নন ফাইনাইটেরই আরেকটা কনস্ট্রাকশন, আমি গেটিং ইউজ করতে পারি। ডেসপাইট গেটিং, ধরো আমি যদি এভাবে বলি, ডেসপাইট গেটিং আপসেট হি maintained a smiling face, অর্থাৎ ডেসপাইট গেটিং আপসেট, অর্থাৎ তার মন ভালো ছিল না, তার সত্ত্বেও কিন্তু সে হাসি মুখ রেখেছিল। এখানেও একই দেখো, এখানেও যে ভার্বের ব্যবহার করা হলো নন ফাইনাইট। তোমরা হয়তো জানো যে গেটিংটা কি জাতীয় ভার্ব, অর্থাৎ এই পজিটিভ ভার্বের ইউজ এখানে করা যেতে পারে, রাইট? তাহলে আমি 3 রকমের ব্যবহার, সরি 4 রকমের ব্যবহার ডেসপাইটে কেমন হতে পারে সেটা আমি তোমাদের কাছে রাখতে পারলাম, আর অলদোর সাথে তার ডিফারেন্সটা বোঝানো গেল। এইবার আমি ডাইরেক্টলি কোয়েশ্চেনে চলে যাই, হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এক্ষুনি কোয়েশ্চেনটা দেখাচ্ছি না, কারণ আমাকে আবার তাহলে স্টপ শেয়ারিং করতে হবে। এবার বলি, আই বিলিভ ইউর স্টোরি, আমি তোমার গল্পটা বিশ্বাস করছি। মানে তোমার এখানে স্টোরি মানে কিন্তু কথা, ঠিক আছে? তুমি যেটা বলছো, তোমার স্টেটমেন্ট, সেটা আমি বিশ্বাস করছি। ড্যাশ আদার্স থিঙ্ক দ্যাট, এবার আদার্স থিঙ্ক দ্যাট কথাটা রয়েছে, একদম পরিষ্কার আদার্স থিঙ্ক দ্যাট। তাহলে এটা কি প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট কনস্ট্রাকশন, এটার সঙ্গে তো ডেসপাইট থাকতে পারে না। বুঝতে পারছি কি বলছি? হ্যাঁ স্যার। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, একটা জিনিস বলে দিই, বলতে গিয়ে যেটা বলা হয়নি সেটাও করা যায়, সেটা হচ্ছে ইনস্পাইট অফ এর ক্ষেত্রেও মোটামুটি ইউজটা একই রকম, অর্থাৎ এখানেও ডেসপাইট এবং ইনস্পাইট অফ এর ব্যবহারটা অনেকটাই একই রকমের হবে, ঠিক আছে? মাথায় রাখতে হবে এটা। যাই হোক, এবার পরেরটাই যাচ্ছি, তোমরা একটু শোনো, কারণ আমার লিখতে হবে তো বারবার পেজগুলোতে, আমি ওই জন্য ওই পেজটা শো না করিয়ে তোমাদের সাথে কথা বলছি। We could not enjoy the picnic dash the rain, ঠিক আছে? আমি তোমাদের স্যার বিকজ চারটে অপশন দিচ্ছি। We could not enjoy the picnic because of the rain, because rain। ধরো আমি যদি এভাবেও বলি, we could not enjoy the picnic due to the rain, owing to the rain। এতগুলো তোমার কাছে রইল। আমার এখানে দুটো অপশনই আছে, আমি ইচ্ছে করে 4টে অপশন বাড়ালাম, তোমরা আমাকে বলবে যে কেন। যেমন অর্পিতার অ্যান্সার আমি পেয়েছি, অর্পিতা বলছে যে বিকজ অফ। বাকিদের Sir, because of. দেবস্মিতার অ্যান্সার পেলাম, বাকিরা তন্ময়,
আচ্ছা সবাই আছে তো, আমি যেহেতু ওই পেজটা ওপেন করে নেই। ডি রয় আরেকজন দেবস্মিতা করেছে, তন্ময় লিখছে হ্যাঁ স্যার বিকজ অফ, বা সেটাই মনে হচ্ছে, ফাইন। আর ঋতিকা মেসেজে দিতে পারো। বিকজ, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, ঋতিকারও একই অ্যান্সার। আচ্ছা ওয়াই নট ডিউ টু, আমি যদি দুটো কম্পারেটিভ স্টাডি করি, বলো। এখানে তোমরা বিকজ অফ দিলে, বিকজ অফ দ্য রেন, বলো এখানে তোমরা আমাকে এক্সপ্লেন করো যে এখানে আমি ডিউ টু আর বিকজ অফ এর মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি রাখছি, তো তোমরা ডিউ টুটা এখানে এক্ষেত্রে কেন দিলে না? উই কুড নট এনজয় দ্য পিকনিক ড্যাশ দ্য রেন, লিখে নাও। স্যার পার্টিসিপেন্ট ইউজ হয় ডিউ টু পরে? ঠিক তা নয়, আমি ব্যবহারটা করি, হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হবে। ধরো আমি যদি এভাবে বলি, স্যার ডিউ টুটা মানে ওটার সাথে মানে ভার্বটা বিকজ অফ এর সাথে মানে ইয়ে হচ্ছে, কি বলবো ভাবটা বোঝাতে পারছি না, মানে বিকজ অফ এর সাথে ভালো মানে যাচ্ছে। ডিউ না না সেটা নয়, মানে কি বলবো কমপ্লিমেন্টারি বিকজ অফ এর সাথে ভার্বটা, কিন্তু ডিউ টু এর সাথে ধরুন কোনো অ্যাডজেক্টিভ, মানে ডিউ টু হেভি রেন হলে মানে ওটা আচ্ছা কি বলবো, আচ্ছা আচ্ছা, বাট বুঝতে ডিউ পেরেছি। টু দ্য রেন মানে এটা ওই জন্য ডিউ টু হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলোচনা খুব সূক্ষ্ম, যদি অনেকটাই বোঝাবার চেষ্টা করেছে। আমি জিনিসটাকে একটু সহজ করার চেষ্টা করি। ধর আমি যদি বলি সরি, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল ডিউ টু রেন। বেশ, আরেকটা হচ্ছে বিকজ অফ রেন, মানে সেম সেন্টেন্স। আবার নিচে লিখছি, ধরো আমি যদি এভাবে লিখি, only because of his rough behavior he could not shine in life। ধরো আমি বললাম এখানে জাস্ট ডিউ টু হিজ রাফ বিহেভিয়ার। বেশ, আমি দুটোই রাখলাম। তুমি দুটোকে কিভাবে দেখছো, অর্থাৎ কোন জায়গায় ডিউ টু হবে, কোন জায়গায় বিকজ অফ হবে, আগে এটুকু আমায় বলো। স্যার সেকেন্ডে ডিউ টু হিজ রাফ বিহেভিয়ার হবে, সেকেন্ডেরটা ডিউ টু হিজ রাফ বিহেভিয়ার হবে। প্রথমে বিকজ অফ। বেশ, আর ফার্স্টেরটা? ফার্স্ট বিকজ অফ স্যার।
বিকজ অফ দ্য রেন। Because of the rain, he was sorry. The match was cancelled. Fine. বাকি হ্যাঁ স্যার, ফার্স্ট একটা বিকজ অফ হবে আর সেকেন্ড একটা ডিউ টু। তন্ময়, মেসেজ বক্সে কিন্তু কিছু পড়েনি এখনো। যার যেটা অ্যান্সার মনে হচ্ছে বলে দাও চট করে। স্যার আমারও তাই মনে হচ্ছে, ফার্স্টেরটা বিকজ অফ আর পরেরটা ডিউ টু। এনিওয়ে, আমি একটা বিষয় সেটা পরিষ্কার বুঝতে পারলাম, যে মুহূর্তে আমি একটা এক্সাম্পল তোমার সামনে দিলাম যে দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড বিকজ অফ দ্য রেন, তোমরা বিকজ অফটাকে নিলে। এটা মানে শুধু আমি না, যে কজন আছো তোমাদের প্রত্যেকেরই তাই মনে হচ্ছে, তোমরা সেটাই অ্যান্সার করলে। এবং পরেরটাই যেটা বললে যে only due to his rough behavior he could not shine in life, এখানে হবে তাই তো, only because of his rough behaviorটা হবে না তাই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, একটা বিষয় একটু বলি, এ বিষয়ে কিছু মিসকনসেপশন থাকে এই বিকজ অফ, ডিউ টু, অ্যাজ, এগুলো নিয়ে। আগে সেই জায়গাটা ক্লিয়ার করি। দ্য ফার্স্ট মিসকনসেপশন, আমি এটা ডিটেলসে ঢোকার আগে এই জায়গাটা একটু বলি। ডিউ টু অ্যান্ড ওয়িং টু, রাইট? কোনো পার্থক্য আছে বা থাকলে কি চট করে বলো তো, ছোটবেলা থেকে পড়ে আসছো। প্রায় বলা হয় এই পার্থক্যটার কথা, সমস্ত বইতেই প্রায় একই জিনিস পাওয়া যায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিউ টু অ্যান্ড ওয়িং টু? আমি যাবো এই তোমার কোয়েশ্চেনের অ্যান্সারে আমি আসি, তার আগে এগুলো ক্লিয়ার করতে করতে যাই। বলো। ওয়িং টুটা স্যার খুব একটা ক্লিয়ার নয় আমার কাছে, ওই জন্য ডিফারেন্সটা করতে পারছি না। বাকি কেউই বলেনি, মানে এখনো আমি মেসেজ বক্সেও কোনো অ্যান্সার কিন্তু পাইনি। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি ক্লিয়ার নয়। অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যেক, মানে আমি কোনো বিশেষ নাম করে বলছি না, কিন্তু প্রত্যেকটা বইতে একই জিনিস দেখি, ওয়িং টু নেগেটিভ, ডিউ টু পজিটিভ। মানে আমি মোদ্দা কথাটা বললাম, এরপর ভেতরে যা বলছে সেটা তো অন্য বিষয়। বাস্তবিক পক্ষে এরকম কোনো, মানে কোনো ডিকশনারিতে, কোনো স্ট্যান্ডার্ড লিটারেচারে আমরা তার কোনো উল্লেখ পাই না ওয়িং টু অ্যান্ড ডিউ টু। এবারে বলি বিষয়টা কি। ওয়িং টু অ্যাজ আ কনজাংশন ইট ইজ অলমোস্ট অবসোলিট। এক সময় ওয়িং টু ব্যবহার হতো, স্পেশালি কোনো ফর্মাল ল্যাঙ্গুয়েজে কেউ চিঠি লিখছে, মানে এই কারণে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, আমি অফিসে যেতে পারিনি, ওয়িং টু লেখার একটা চল ছিল, যেটা এখন ইউজ হয়ই না। দুটোর মধ্যে বেসিক্যালি হ্যাভিং টাইপের একটা কনসেপ্ট নিয়ে আসে, মানে এটা আমার না 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 না, অনেকটা বিষয়টা হয়তো বলেছো ঠিকই, মানে ধরো আমি ওয়িং টু এর একটা ব্যবহার করলে হয়তো বুঝতে পারবে। আপনি এক্সাম্পল ধরো আমি যদি এভাবে, মনে হলো। হ্যাঁ হ্যাঁ বলো, একটা তবু আমাকে বলার চেষ্টা করো যে ওয়িং টু কেমন ভাবে ব্যবহার হতে পারে। Owing to illness, I was absent in yesterday's class. হ্যাঁ, এই যেহেতু বলছে ওয়িং টু ইলনেস, অর্থাৎ ওরা যেটা বারবার বলতে চাইছে, ধরো আমি এভাবেও বলতে পারি যে ওয়িং টু, এই বলার পরই সঙ্গে সঙ্গে বললাম বার্ডেন্ড উইথ ওয়ার্কলোড। এই যে যখন বলছি ওয়িং টু বার্ডেন্ড উইথ ওয়ার্কলোড,
কথাটা ইউজ করা যায় ওয়েইং টু এর সঙ্গে, কিন্তু এই যে ওয়েইং টু বার্ডেন, অর্থাৎ তার সাথে একটা ভার্ব আমি ইউজ করব, ভার্ব নয় পার্টিসিপল আমি একটা ইউজ করলাম, ডিউ টুর ক্ষেত্রে সেটা ইউজ করা যায় না। কিন্তু মুশকিল হচ্ছে তুমি যদি এখন বলো যে স্যার এটা তো তাহলে একটা ডিফারেন্স তৈরি হলো, মনে রেখে লাভ নেই বা এটা শিখে লাভ নেই, তার কারণ হচ্ছে এর ব্যবহারটাই এখন হয় না, মাথায় রাখতে হবে। এবারে আসি কনসেপশন, আমি বলছিলাম যে মিসকনসেপশন ওয়েইং টু ডিউ টুর মধ্যে কোনো পার্থক্য অ্যাজ সাচ নেই, মানে বাস্তবিক পক্ষেই নেই। চলে যাই পরেরটায়, এবার আমরা যেটাতে ডিসকাশনে ছিলাম সেখানে যাই। একটু খেয়াল করে দেখি, বিকজ অফ কোনো একটা নির্দিষ্ট কারণকে বোঝাচ্ছে, ডিউ টু একটা কারণকে বোঝাচ্ছে। তফাৎটা কি? জেনারেলি ডিউ টু কথাটা সামথিং স্পেসিফিক, অর্থাৎ সোজা কথায় আমি যখন ক্লিয়ারলি স্টেট করছি কোনো জিনিসকে, যেমন একটু আগেই মনে নেই কে দেবস্মিতা না ঋতিকাকেই বলল যে এই যে যখন খারাপ জিনিস মানে ডিউ টু রেন বুঝলাম, কিন্তু মানে কি রেন, হেভি ডাউনপোর, ম্যাসিভ রেন, অর্থাৎ যে জিনিসটাকে আমি বলছি সেটা যে আমার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ আমি কোনো কাজের ক্ষেত্রে ইট কামস টু বি আ হিন্ড্রেন্স টু মি, সেটা যখন ক্লিয়ারলি বলছে তখন ডিউটুর ব্যবহারটা করা হয়। অর্থাৎ সোজা কথায় ডিউটি ইজ মোর স্পেসিফিক দ্যান বিকজ অফ। ডিউ টু বিষয়টা অনেক বেশি স্পেসিফিক। এখানেই যদি রেন না বলে আমি রেনটাকে আরেকটু ডেসক্রাইব করতাম, হেভি ডাউনপোর বলতাম বা ম্যাসিভ রেন বলতাম, তাহলে ডিউ টুটা স্বচ্ছন্দে ইউজ করা যেত। আবার ঠিক পরেরটায় অনলি বিকজ অফ হিজ রাফ বিহেভিয়ার, এইখানে তোমরা যেমন বললে ডিউ টুটা আসতে পারে, তার কারণ বিহেভিয়ারটা কেমন সেটাকে আমি ডেসক্রাইব করেছি এবং সেটা নেগেটিভ। এক্ষেত্রে ডিউ টু ইজ আ ভেরি গুড কমপ্লিমেন্টারি, ভেরি গুড কমপ্লিমেন্টারি, অর্থাৎ যেটা তোমরা বললে এক্ষেত্রে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা 100% কারেক্ট। তাহলে ডিউ টু আর বিকজ অফ এর ডিফারেন্সটা আশা করি এবার ক্লিয়ার হলো। দেখে নাও, তবু আমি বলছি, যার কারো ডাউট থাকলে সঙ্গে সঙ্গে বলবে। কারো ডাউট আছে চট করে বলো। না স্যার। বেশ, পরেরটায় আসি। উই কুড নট ফাইন্ড হয়ে গেছে নাম্বার 8। I could not buy her a nice gift. I couldn't buy her a nice gift. Dash. I did not have enough money. I did not have enough money. I could not buy her a nice gift. Dash. I did not have enough money. মানে বলতে চাইছে আমার টাকা ছিল না, তাই আমি তাকে ভালো কোনো গিফট দিতে পারিনি। তো এই যে তাই, এই সেন্সটা বোঝাতে আমি কোন কনজাংশন ইউজ করব? বিকজ, সো, হেন্স। বিকজ আই ডিড নট হ্যাভ এনাফ মানি, সো আই ডিড নট হ্যাভ এনাফ মানি, হেন্স আই ডিড নট হ্যাভ এনাফ মানি। বিকজ স্যার, এটা কারণ, রিজন বোঝাচ্ছে। বেশ, বাকি কেউ বোধহয় ইয়ে বললো, দেবস্মিতা কিছু বললো বোধহয়। হ্যাঁ স্যার, বিকজ। বিকজ, ফাইন। বাকি ঋতিকা, তন্ময়? স্যার একবার একটু বলুন কোয়েশ্চেনটা। হ্যাঁ, লিখে নাও। I could not buy her a nice gift. I couldn't buy her a nice gift. Dash. I did not have enough money. বলো। এখনো আনসার তো পেলাম না। স্যার বলছি যে অ্যাজ এখানে টেক্সট মানে করেছি as- দেখুন। টেক্সট তো আসেনি। ও হ্যাঁ, এসছে 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 এসছে। হ্যাঁ বলো ডি রয়, কি বলছিলে? স্যার বলছি
বলছি এখানে অপশনে নেই কিন্তু এমনি অ্যাজ ইউজ করা যায়। অ্যাজ, বেশ ঠিক আছে, আমি কোয়েশ্চেনটা নিলাম, আমি ডিসকাস করব। তার আগে একটু দেখে নিই আমার এখানে অ্যাভেলেবেল অপশন যে কটা রয়েছে তার মধ্যে থেকে আগে বলে নিই, তারপর আমি তোমারটায় আসছি। সো হবে না, সবাই জানি কেন, বলার কিছু নেই। সো কি করে? রিইনিশিয়েট করে, অর্থাৎ সোজা কথা একটা জিনিস রয়েছে, সোটা সেই জিনিসটাকেই ইলাস্ট্রেট করে। এখানে তা না, এখানে দুটো মানে একদম অন্য বিষয়। আমার কাছে টাকা নেই তাই, অর্থাৎ আমি জিনিসটা করতে পারিনি কেন, সেই রিজনটাকে ব্যাখ্যা করছে। তো এখানে বিকজ তোমরা বললে, অ্যান্ড বিকজ ইজ এ কারেক্ট অ্যান্সার, এটা ফার্স্টেই জেনে নেওয়া দরকার। বিকজ একদম পরিষ্কার কথা, আই ডিড নট হ্যাভ এনাফ মানি, এখানে বিকজটা 100%। আচ্ছা, এখানে এবার প্রশ্ন হচ্ছে হেন্স বা অ্যাজ ইউজ করা যায় কি? হেন্স আই ডিড নট হ্যাভ এনাফ মানি, তাহলে হেন্স ব্যবহারটা কখন করতাম বা কোথায় করতাম? আমাকে কেউ যদি একটু এক্সপ্লেন করে এই হেন্সের ব্যবহারটা কখন হয়? স্যার হেন্স তো কনক্লুসিভ একটা হ্যাঁ, কনক্লুসিভ, একদম ঠিক। কিরকম? মানে হেন্স আই পুট ফোর্থ দিস স্টেটমেন্ট, মানে এরম ভাবে আর কি, মানে একদম কনক্লুশনে বেশ আমরা বেশ হেন্সটা ইউজ করি। বেশ, ধরো আমি মানে যদি কোনো এভাবে একটা স্টেটমেন্ট দেওয়ার পরে স্যার তার এফেক্ট সম্পর্কে বলার জন্য বা পুরো কথাটার একটা সামারাইজ করার জন্য হেন্সটা ইউজ করা হয়। বেশ, ধরো আমি সেন্টেন্সটা এইভাবে ইউজ করছি, দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন হ্যাভ বিন ক্লোজ। তোমরা একটু লিখে নেবে, তার কারণ আজকে আমার এখানে আমার একটাই টেবিলের মধ্যে অনেক কিছু করতে হচ্ছে, যার জন্য আমি ঠিক কমফর্টেবলি জায়গাটা রাখতে পারছি না। দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস হ্যাভ বিন ক্লোজড ফর লং, হ্যান্স we are striving for an alternative platform. লিখে নেবে, hence we are striving for an alternative platform. এখানে hence ঠিক আছে নাকি এখানে because, কোনটা লিখতাম? এখানে হেন্স ঠিক আছে স্যার, কারণ এটা এফেক্ট বোঝাচ্ছে, মানে আগে একটা ঘটনা ইনসিডেন্ট ঘটেছে, তার একটা এফেক্ট স্বরূপ সেকেন্ড সেন্টেন্সটা আসছে, তাই এখানে হেন্স ঠিক আছে। যদি রিজন বোঝাতো তাহলে বিকজ আসতো। হ্যাঁ, এক্স্যাক্টলি, অর্থাৎ এখানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং 100% ঠিক আছে, আমি ধরে নিতে পারি। আমি জাস্ট একটা জিনিস দিয়ে ব্যাপারটাকে আরো ক্লিয়ার করে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে অ্যাজ আসতে পারে কি? ধরো এই সেন্টেন্সটা যেটা লেখা রয়েছে এটাতেই আমি যদি তোমাদের বলতাম যে এখানে অ্যাজ ইউজ হতে পারে কি? স্যার এখানে অ্যাজ ইউজ হতে পারে, কিন্তু সেটা মানে এখানে অ্যাজ ইউজ হলে সেটা ফার্স্ট ইউজ হবে, মানে অ্যাজ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস ওয়্যার ক্লোজড ফর আ লং টাইম উই আর স্ট্রাইভিং ফর অ্যান অল্টারনেট। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ এক্স্যাক্টলি, অর্থাৎ অ্যাজটা দিলাম প্রথমে দিতে হচ্ছে। তার মানে তাহলে অ্যাজ এর ইউজটাও কি হেন্সের মতো, অর্থাৎ কনক্লুসিভ কেসে যে ইউজ করতে পারি? এবার না আমাকে স্যার, বলো। অ্যাজটা বিকজ এর মতো রিজন বোঝানোর জন্য ইউজ করা হয়। তো এখানে আমি কি করে বোঝালাম, মানে বসালাম? এখানে তো স্যার যেটা কজ তার আগে বসাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো করে বোঝাবো। আমি হেন্স আর অ্যাজ এর মধ্যে সিনট্যাক্সচুয়াল চেঞ্জ করলাম, অর্থাৎ অবস্থানগত পরিবর্তন করলাম। দুটোই কিন্তু একই কাজ করছে, দুটো এমন স্টেটমেন্টকে জয়েন করছে
যে স্টেটমেন্টগুলো কনক্লুসিভ ওয়েতে আসছে, অর্থাৎ একটা ঘটনা বহুদিন ধরে ঘটছে, তারপরে তার জন্য এই এফেক্টটা হয়েছে। ঠিক আছে, দুটোই কিন্তু আমি অ্যাজটা শুরুতে ব্যবহার করি বা হেন্সটা মাঝখানে ব্যবহার করি, দুটোর কাজ কিন্তু একই। সে সেন্টেন্সটাকে জয়েন করছে, সেন্টেন্স দুটোকে জয়েন করছে, কিন্তু কেমন সেন্টেন্স, সেখানে কনক্লুসিভ এফেক্টটাকেই রাখা হচ্ছে। তাহলে অ্যাজটা এখানে ইউজ করলাম কেন, এবং সেটা ঠিক কারেক্ট ইউসেজ। মনে রাখবে অ্যাজ কনজাংশনগুলোর মধ্যে ইট ইজ দ্য মোস্ট ফ্লেক্সিবল কনজাংশন। অ্যাজ যেমনভাবে এফেক্ট মিন করে, অ্যাজ একই রকমভাবে টাইম মেনশন করতে কাজে লাগে, অ্যাজ একই রকমভাবে টাইম মানে ব্যাপারটা বুঝতে পারছো, মানে ইন দ্য প্লেস অফ ওয়েন, ইন দ্য প্লেস অফ ওয়াইল উই ক্যান ইউজ অ্যাজ। দুটো জায়গাতে আমরা অ্যাজ ইউজ করতে পারি। ব্যাপারটা বুঝতে পারলাম টাইম কথাটা কেন বললাম। এবারে দেখো আর কোথায় অ্যাজ সিম্পল রিজন, যেখানে কনক্লুসিভ কিছু নেই সেখানেও ব্যবহার হতে পারে। অর্থাৎ আমি যদি হিসেব করে দেখি, আর একটা থার্ড এবং ফোর্থ ইউসেজ অফ অ্যাজ কোথায়, উই ক্যান ইউজ অ্যাজ ইন দ্য প্লেস অফ ফর। অর্থাৎ ফর প্রিপোজিশনটা যখন কনজাংশনের কাজ করে, ওই একই কাজ অ্যাজ করতে পারে। মনে রাখবে কনজাংশনের মধ্যে সব থেকে ফ্লেক্সিবল কনজাংশন হচ্ছে অ্যাজ। প্রায় প্রত্যেকটা জায়গাতেই তার ব্যবহার হতে পারে, এবং অদ্ভুতভাবে পার্থক্য তৈরি করা হয় বিকজ আর অ্যাজ এর মধ্যে, এবং সেখানে সাংঘাতিক রকমের ডাইলেমা। মানে যারা লিখছে তারাই জানি না কী ভেবে লিখছে, অথচ ডিকশনারিতে পরিষ্কারভাবে কলিন্স দেখো বা মেরিয়াম ওয়েবস্টার দেখো, পরিষ্কার যদি আলোচনা দেখো, সেখানে দেখতে পাবে অ্যাজ একটা সাবস্টিটিউট হিসেবে যে কোনো জায়গায় বসতে পারছে। নোট করে রাখবে যে চারটে ক্ষেত্র বললাম। আমাকে কেউ একজন একটু রিপিট করে বলো কোন চারটের কথা আমি বললাম, অ্যাজ কোথায় কোথায় বসতে পারে। ইন প্লেস অফ, চারটে এরিয়া আমায় একটু বলবে কোথায় কোথায় বসে অ্যাজ। এক নাম্বার, cause and effect। 2 নাম্বার, কনক্লুসিভ স্টেটমেন্টস, সেটাকে জয়েন করতে ব্যবহার হতে পারে। 3 নাম্বার, টাইম ফ্রেম, মানে টাইম ফ্রেম ডিনোট করতে, অর্থাৎ সোজা কথায় ওয়েন বা ওয়াইলের সাবস্টিটিউট হিসেবে। 4 নাম্বার, ইন প্লেস অফ ফর, ফর বলতে নট দ্য প্রিপোজিশন, কনজাংশনের যে ব্যবহার হয়, একটু নোট করে রাখবে। স্যার লাস্টেরটা একবার এক্সাম্পল দেবেন ফরটা। একদম। ইসটা বাদ দিচ্ছি, ফর হি হ্যাজ বিন treated with indulgence since childhood, he is somewhat প্যাম্পার্ড, বা আমি অন্যভাবেও সেটাকে লিখতে পারি, যাই হোক আমি এভাবে লিখলাম। ফর হি হ্যাজ বিন ট্রিটেড উইথ ইন্ডালজেন্স সিন্স চাইল্ডহুড, যেহেতু তাকে খুব প্রশ্রয় দেওয়া হয়েছে ছোটবেলা থেকেই, তাই সে একটু somewhat spoiled, somewhat pampered, somewhat reckless।
এই তাই কথাটা বলতে আমি এখানে ফর ইউজ করলাম। এখানে ফর কিন্তু মনে রাখতে হবে প্রিপোজিশন নয়, ফর এখানে কনজাংশন। স্বচ্ছন্দে আমি এই জায়গাতেও অ্যাজ বসাতে পারি। আগে দেখে নাও যেটা লিখলাম বা যেটা বললাম আদৌ বোধগম্য হলো কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাইট, রাইট। Number 9. Dash we finish our work a little early today. We cannot watch the show. আমি কিচ্ছু লিখছি না, তোমরা নিজেরা আগে বলবে, অপশন আমি তোমাদের দিচ্ছি না। স্যার একবার রিপিট করবেন সেন্টেন্সটা। Dash we finish our work a little early today. Dash we finish our work a little early today. We cannot watch the show. আনলেস। বেশ, আর কেউ? Dash we finish our work a little early today. We cannot watch the show. আমি দুটো অপশন শুধু দেব তোমাদের, একটা হচ্ছে লেস্ট, অ্যানাদার ইজ আনলেস। আচ্ছা, তিনটে অপশন, আমি সরি ভুল করেছি, আরেকটা হচ্ছে আনটিল। এবার তোমরা নিজেদের মতো করে আমাকে অপশন দেবে। স্যার আনলেস। সবাই আনলেস দিচ্ছে, আর কেউ? মেসেজ বক্সেও আমি কিছু পাইনি। হ্যাঁ পেয়েছি, এবার পেলাম, ঋতিকার অ্যান্সার পেলাম আনলেস। বেশ, ধরে নিচ্ছি আনলেস। ফাইন, হ্যাঁ আনলেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা নিয়ে কোনো ডাউটই নেই। তোমার অ্যান্সার 100% ঠিক আছে। আমাকে জাস্ট এইটুকু বলতে পারবে যে লেস্ট কথাটা কেন হবে না, বা লেস্টের ব্যবহারটা কোথায় হয়? LEST, লেস্ট। মনে পড়ছে না স্যার, মানে এক্সাম্পল মনে পড়ছে না। অনেক ক্ষেত্রে স্যার ওই হার্ডলির মতো ইউজ দেখা যায় লেস্টে। স্যার লেস্ট তো ওই আদারওয়াইজের মতন হয়, মানে একদম ঠিক। লেস্ট লেস্ট হুম, হুম। কিভাবে বলবো, মানে আপনি সেদিন বলছিলেন না লেস্ট উই উইল বি লেট। বেশ, ধরো আমি এখানে একটা সেন্টেন্স তোমাদের জন্য রাখছি। ধরো আমি যদি এভাবে বলি, ইফ উই ডু নট রিচ দ্য স্টেশন আর্লি, অর বা এরকম করে আপনি বলেছিলেন। হুম হুম আচ্ছা ঠিক আছে, চলো আমি আরেকটা অন্য কিছু দিচ্ছি। ধরো আমি বললাম, keep your lighter elsewhere, lest the papers will catch fire. বলো, এই যে সেন্টেন্সটা এখানে ইউজ করলাম, কিপ ইউর লাইটার এলস, আমি সরি এলসওয়্যার, লেস দ্য পেপারস উইল ক্যাচ ফায়ার। লেস্টটা এখানে কনসিকুয়েন্স বোঝাচ্ছে। 100% লেস্ট কনসিকুয়েন্স বোঝাচ্ছে, মানে একটা ঘটনা ঘটেছে, লেসটা অ্যাজ আ ওয়ার্নিং তোমায় কিছু বলছে। এবং মনে রাখবে যেখানেই লেস্ট ব্যবহার হবে সেখানে এই সেন্স অফ ওয়ার্নিংটা কিন্তু সব সময় থাকবে।
মানে তুমি এটা ভেবো না যে আদারওয়াইজ যখন ইউজ, হ্যাঁ ইট ইজ প্যারালাল টু, আমি যদি বলি সিনোনিমাস টু আদারওয়াইজ, এটা নিয়ে মানে কোনো ডাউটই নেই। কিন্তু মনে রাখবে লেস্ট সবসময় একটা ওয়ার্নিংকে ক্যারি করবে সব সময়। হুম, এবারে বসি যে এই যে লিস্টের ব্যবহারটা করলাম এখানে, ঠিক আছে, দুটো কন্ডিশনকে রাখা রয়েছে। আমাকে বলো তো এখানে লিস্টের ব্যবহারটা ঠিক আছে কি? মানে আমি অবশ্যই তোমাদের জায়গাটায় যাব, এখানে যেটা রয়েছে তোমরা যে অ্যান্সারটা দিলে আনলেস, এটা ঠিক লিস্টটা হবে না, কিন্তু তার আগে লিস্টের বিষয়টা পুরোটা জেনে নিই, তারপরেই লিস্টে যাচ্ছিলে, কেন হবে না বোঝাই যাবে। আচ্ছা বলে দিই, না এখানে ব্যবহারটা ঠিক নেই। কিপ ইউর লাইটার এলসওয়্যার, ঠিক আছে, লিস্ট দ্য পেপারস, রাইট। আমি লিস্টের সঙ্গে যে মোডালটা ইউজ করব, মনে রাখতে হবে এই মোডালটা আমার ইচ্ছে মতো ইউজ করলে হবে না। উই হ্যাভ আ পার্টিকুলার মোডাল টু চুজ। আমরা যখনই লিস্ট ইউজ হবে মাথায় রাখতে হবে শুড ইউজ করতে বাধ্য থাকবো। লেস্ট উই শুড, সরি, লেস্ট দ্য পেপার শুড ক্যাচ ফায়ার, মানে আমি অন্য কোনো মাইট কিচ্ছু ইউজ করতে পারবো না, একটাই ইউজ করা যাবে মোডাল, দ্যাট ইজ শুড লেস্টের সঙ্গে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে, এখানে যেটা নেই সেটা হচ্ছে আমি কোনো নেগেটিভ এক্সপ্রেশন, যে কোনো রকম নেগেটিভ এক্সপ্রেশন, অর্থাৎ সেখানে নট, হ্যাঁ, নেভার, নিদার, এই টাইপের কোনো কথা আছে লিস্টের সঙ্গে, কিন্তু সেটা কখনোই যাবে না। লিস্টের সঙ্গে সবসময় আমি যে এক্সপ্রেশনটা করব সেটা পজিটিভ হতে বাধ্য, এটাও একটু খেয়াল রাখবে। এইবার চলে যাই যে সেন্টেন্সটা আমাদের ছিল, একদম ড্যাশ উই ফিনিশ আওয়ার ওয়ার্ক আ লিটল আর্লি টুডে। যদি না আমরা কাজটা আজকে একটু তাড়াতাড়ি শেষ করি তাহলে কিন্তু শোটা আমরা দেখতে যেতে পারবো না। এক নাম্বার, লিস্টের জায়গায় আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি শুডের ব্যবহার নেই। দু নাম্বার হচ্ছে এখানে নেগেটিভ রয়েছে, উই ক্যান নট ওয়াচ, তো লিস্ট আসার কোনো চান্সই নেই, এবং মিনিংয়ের দিক থেকেও সেটা আসে না। আচ্ছা, আনলেস আর আনটিলের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি আমাকে কেউ যদি একটু বলো। মানে এখানে আনলেস হবে, কিন্তু আমি যদি বলতাম আনটিল উই ফিনিশ আওয়ার ওয়ার্ক আ লিটল আর্লি টুডে, তো Until বললে the কি? time. একটা ফিক্সড টাইম। হ্যাঁ, ফিক্সড টাইম, এক্স্যাক্টলি। অর্থাৎ আমি এখানে কন্ডিশন মিন করছি, এটা কোনো টাইম নয়। কাজটা একটু এখানে যদিও বলছে আর্লি টুডে, অনেকেই হয়তো ভাববে এখানে টাইম মেনশন করছে, তো না না, ওরকম টাইম নয়। এখানে টাইম মেনশন করছে ও তো পরের কথা, তার আগে যেটা মেনশন করছে সেটা কি ক্লিয়ারলি এখানে বলে দিচ্ছে একটা কন্ডিশন কি। ধরো আমি তোমায় যদি বলি একটা সেন্টেন্স, ধরো তোমাদের সাথে এভাবে আমি ডিসকাস করছি, ধরো সেখানে লেখা হলো যে right, dash his mother comes and gives him a gift, he will remain dull through the day। এখানে বলো আনলেস লিখবো না আনটিল লিখবো?
আনলেসই তো হবে। আনলেস হবে স্যার। এক্স্যাক্টলি সো। অর্থাৎ এখানেও হয়তো মনে হতে পারে অনেকের যে যতক্ষণ না মা আসছে, অর্থাৎ এখানেও যেন সেই ব্যাপারটাকে ক্লিয়ার করছে যে একটা সময় বলছে, যেন না সময় নয়, এটাও একটা কন্ডিশন তার মার আসাটা এবং তাকে গিফট দেওয়াটা। এটা বুঝতে হবে, অনেকেই সময় বলতে ওরকম কিছু ভাবে, ঠিক আছে? একদম স্পেসিফিক্যালি যখন সময় বলে দেওয়া হবে যে, দাঁড়াও এক সেকেন্ড, হ্যালো, একটু খেয়াল করো। এবার যতক্ষণ না, ধরো আমি এইভাবে বলা হলো, যতক্ষণ না অবধি 9টা বাজছে তিনি তার দোকান খুলবেন না, এখানে ইউজ করা যেতে পারে। অর্থাৎ সেখানে স্পেসিফিক্যালি বা এভাবে বললাম যে, ধরো আমি একটা সেন্টেন্সকে যদি এভাবে রাখতে চাই, হুইসেল না বাজা অবধি অ্যাথলিটরা দৌড় শুরু করবে না, ঠিক আছে? ডাস দ্য হুইসেল ব্লোজ অ্যাথলিটস will not start their run. কি লিখবো? আনটিল। শুনলাম না কিছু, একটা বললে খুব স্যার আনটিল। আনটিল। আচ্ছা, এখানে আনলেস কেন বললাম না? এখানে তো কোনো স্পেসিফিক টাইম আমি মেনশন করিনি, মানে আগেই বলে দিচ্ছি অ্যান্সার কারেক্ট, এখানে আনটিলই হবে। স্যার অবশ্যই স্পেসিফিক টাইম তো, কারণ একটা পার্টিকুলার টাইমেই তো হুইসেলটা বাজবে। এক্স্যাক্টলি, মানে মোমেন্টটাকে মিন করছে। আমি হয়তো সরাসরি কটা বাজে বা সেসব কিছু বললাম না, কিন্তু একটা মোমেন্টকে মিন করলাম, এই ক্ষেত্রে আনটিল হতে পারে। এই চেঞ্জেসগুলোর সঙ্গে একটু সড়গড় হতে হবে। কনজাংশনের বিষয়টাই হচ্ছে এরকম, মানে তুমি যদি আমাকে বলো যে পরপর কনজাংশনের কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করতে, তাতে কনফিউজিং এই ম্যাটারগুলোই কিন্তু বারে বারে উঠে আসবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের যেটা বলেছিলাম যে তোমরা কি কোনো কিছু কনসাল্ট করেছো, মানে কনসাল্ট করেছো বলতে আমি বলেছি প্রত্যেক ক্লাসেই বলি যেমন, যে কনজাংশনের ওপর তোমাদের কোনো এক্সারসাইজ থাকলে তোমরা সেটাকে দেখে আসবে এবং বলবে কার কোথায় হয়নি। তেমন কিছু হয়েছে কারোর? আমি লাস্ট আছে, লাস্টেরটা ডিসকাস করে বরং সেটাতে যাই। না স্যার, কনজাংশনের উপর এখনো কিছু আটকায়নি, যেগুলো হয়েছে মানে হয়েছে। রাইট, ফাইন। আচ্ছা, আমি আগে এটা শেষ করে দিই, তারপরে বরং বলি। নাম্বার 10, এখানে বলছে ড্যাশ শি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হার মাদার, অ্যাজ হি ওয়াজ নট দেয়ার, whereas he was not there, hence she was not there, I spoke to her mother. কোনটা হবে? অ্যাজ বলে স্যার, ফার্স্ট একটা অ্যাজ বললাম। অ্যাজ। অ্যাজ। হ্যাঁ, প্রথম অপশন ছিল অ্যাজ, তাহলে স্যার অ্যাজ হবে। 100% অ্যাজ হবে, বাকি কিছু হওয়ার চান্সই নেই। হেন্স তো তোমরা আগেই জেনে গেছো স্টেটমেন্ট। এবার দেখো যে অ্যাজের এখানের ব্যবহারটা কেমন হলো। আমি তোমাদের 4টে জায়গার কথা বলছিলাম যেখানে অ্যাজ ব্যবহার করা হয়, তো এখানে অ্যাজের ব্যবহারটা কেমন হলো আমায় বলো তো, 4টের মধ্যে কোন ক্যাটেগরিতে এখানে অ্যাজটা বসেছে? কজ অ্যান্ড এফেক্ট। Fine, very good. Number 11. The basket was heavy, dash, I could not lift it. So Because হতে the পারে basket স্যার, was heavy, because the basket was heavy, so the basket was heavy, sorry, the basket was heavy because the basket was heavy, so the basket was heavy as, এটা আর বলার দরকার নেই, so হতে হবে। বাধ্য। শু হবে। হ্যাঁ, একদম সো হবে, এটা নিয়ে ডিসকাশন করা বৃথা, সময় নষ্ট। She was sacked, dash, she was always late. She was sacked, dash, she was always late. বিকজ। বিকজ So, অফ। because, না because of name, because না, আছে, because- so আছে, hence আছে, শুধু বিকজ। বেশ, hence হবে না তো? না স্যার, She বিকজ। was sacked, না স্যার, বিকজই শুধু। hence she was always late. না না, হেন্স হবে না। না, একদম ঠিক, হ্যাঁ রাইট, বিকজ তো হতে বাধ্য, এছাড়া অন্য কিছু হওয়ার নেই, তো স্বাভাবিক কারণেই এটা হচ্ছে রাইট।
তাহলে মোটামুটি ভাবে একটা এখানে ছোট্ট একটা এক্সারসাইজ নিয়ে তোমার সাথে বসলাম, আলোচনা করলাম কনজাংশনের জায়গাটা নিয়ে। আর যেখানে সাইমালটেনিয়াস কনজাংশনস হয় সেগুলো তো আগের দিন ডিটেলসে আলোচনা করেছি। আমি ফার্দার যে এক্সারসাইজ আছে করতে দেবো। আমার ধারণা আমার কাছে যে এক্সারসাইজ রয়েছে প্রত্যেকটাই তোমরা ইজিলি এখানে ওয়ার্কআউট করে দিতে পারবে। এটা খুব একটা জটিল এক্সারসাইজ কিছু নেই, তবু আমি কয়েকটা তোমাদের সাথে একটু ডিসকাস করছি, ঠিক আছে? একটু ধরো 1 সেকেন্ড। ওটা ইলেকট্রনিক্যালি আমার কাছে সেভড নেই, ওই জন্য আমি একটু মোবাইল থেকে নিয়ে নিচ্ছি। রাইট, আমার সামনেই ছিল। As you are my younger brother, so I shall take care of you. কোথায় ভুল আছে বার করতে বলেছে। আবার স্যার বলছি, অ্যাজ আর শো একসাথে ইউজ হতে পারে না তো? যাই না, সেটা তোমরা বলবে as you were my younger brother, so I shall take care of you. বেশ, তোমার অ্যান্সার পেলাম। বাকি কেউ? স্যার দুটোর মধ্যে একটা হয় অ্যাজ না হলে শো। বেশ, মানে সবারই একই অ্যান্সার কি? হ্যাঁ স্যার, এরকম তো দুটো একসাথে কি করে হবে? হ্যাঁ স্যার, বেশ, অ্যাজ আর সো একসাথে হবে না। রাইট, মানে প্রত্যেকেরই একই অ্যান্সার। আচ্ছা, এটা খেয়াল করে দেখি। একদম ঠিক, অর্থাৎ এখানে আমার একটা সুপারফ্লুয়াস ইউসেজ আছে, সোটা বলার প্রয়োজনই নেই। আচ্ছা, আমাকে জাস্ট এইটুকু বলো যে সোয়ের জায়গায় কি এটা কমা ইউজ করলে বেটার হয় নাকি ইউজ করার দরকার নেই? কমা। দরকার নেই স্যার। 100% কারেক্ট। যাক, এটা তাহলে ক্লিয়ার আছে। পরেরটাই বলি। হি হ্যাড হার্ডলি সিন মি, সো হি কেম টু মি রানিং। হি হ্যাড হার্ডলি সিন মি, সো হি কেম টু মি রানিং। He had hardly seen me, so he came to me running. আমাকে দেখতে না দেখতেই সে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো। শোটা এখানেও হবে না। এখানে বেশ শোটা হবে না। বেশ, ঠিক আছে, অ্যান্সার নিলাম। বাকিরা? তক্কদি। বলো। সো তো হবেই না এখানে। ভালো করে বোঝো। যে ইউসেজগুলো আমরা এখানে করেছিলাম তার মধ্যে ওই সাইমালটেনিয়াস অ্যাকশনের লাস্ট পার্টে ছিল হার্ডলি। এই হার্ডলির যখন ইউজ করা হয় তখন আমি দুটো পয়েন্ট তোমাদের বলেছিলাম। হি হ্যাড হার্ডলি সিন মি, একদম ঠিক আছে। হার্ডলি যখনই ব্যবহার করা হয় তখন একটা পার্টিকুলার কনজাংশন এর সাথে বসে, সেটা হচ্ছে ওয়েন। এখানে সো ব্যবহার করেছে, সোটা হবে না, কিন্তু তার বদলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়েন। তাহলে বোঝা গেল কি বললাম? হি হ্যাড হার্ডলি সিন মি ওয়েন হি কেম রানিং টু মি। আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে হার্ডলি কথাটাকে আগে ব্যবহার করেও করা যেতে পারে, অর্থাৎ সেখানে এমফাসাইজটা আর একটু বেশি হয়, এই আর কি। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। মানে হার্ডলি হ্যাড হি রানিং, সরি, হার্ডলি হ্যাড হি সিন মি,
এভাবেও করা যেতে পারে, when he came running to me। দুটো কনস্ট্রাকশনই কারেক্ট, এখানে কোনো অসুবিধা নেই। নেক্সট, বেশ, ধরো আমি যদি এটা তোমাদের সামনে রাখি, I will die someday since all men are mortal। স্যার আরেকবার বলুন। I will die someday since all men are mortal। স্যার সিন্সের বদলে অ্যাজ হবে। অ্যাজ হবে সিন স্যার, অ্যাজ সিন্সের বদলে অ্যাজ হবে। বেশ, বা এক বিকজও সেকেন্ড ইউজ করতে পারি স্যার। দেখো, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড, কি দুরন্ত মেয়ে। একা একা উঠিস না, পড়ে যাবি। ওকে ধরো, পড়ে যাবে। রাইট, হ্যাঁ হ্যাঁ, দেখা যাক। আমি আরেকবার তোমাদের বলছি, আমি নিজেই শুনতে পারলাম না, সাংঘাতিক দুষ্টু। আই উইল ডাই সামডে সিন্স অল মেন আর মর্টাল। বলো, আরেকবার বলো। স্যার সিন্সের বদলে অ্যাজ হবে। অ্যাজ অল মেন আর মর্টাল, ফাইন। আর বাকি সবাই একই, বা হ্যাঁ স্যার। বা অ্যাজ স্যার হবে, রাইট? বিকজও ইউজ করতে পারি, অ্যাজ না করে বিকজও করতে পারি। একদম 100%। অর্থাৎ অ্যাজ বা বিকজ হবে, এখানে প্রশ্নই নেই সেন্স আসার, মানে হ্যাঁ সেন্স আসার। আচ্ছা, সিন্সের সঙ্গে হেন্সের কোনো ডিফারেন্স আছে? মানে সিন্স আমরা এভাবে জানি যে সিন্স একটা টাইমকে ডিনোট করছে, মানে সেখানে সিন্সের ব্যবহারটা একদম অন্যরকম। সিন্স হিজ চাইল্ডহুড, সে তো অন্য বিষয়, সেটা অ্যাজ আ প্রিপোজিশন ইউজ করলাম। কিন্তু কনজাংশন হিসেবে সিন্সের সঙ্গে হেন্সের কোনো ব্যবহার, মানে পার্থক্য আছে কি? জানি না স্যার, বুঝতে পারছি না এটা। মনে রাখবে, নেই। সিন্স আর হেন্স তার ব্যবহারটা একই রকম হয়, অর্থাৎ এক্ষেত্রে আমি অন্য কোনো রকম কিছু পাবো না, মাথায় রেখে দেবে, ব্যবহারটা কিন্তু একই রকম। বেশ, বরং আমি পরেরটা এটাই, এটা ইউজলেস, এটা করে লাভ নেই। I was reading the newspaper at the time Sachin came to me। I was reading the newspaper at the time Sachin came to me। মানে স্যার এটা কি মানে কারেকশন কি হবে বলতে হবে? হ্যাঁ, একদম একদম, হোয়েন হতে পারে। হ্যাঁ একদম 100%। অ্যাট দ্য টাইম এখানে আসবে না, অ্যাট দ্য টাইমের বদলে হোয়েন হবে। এবারে দেখো, আমি কেন তোমাদের সাথে এই জিনিসগুলো ডিসকাস করছি বা তোমাদের সামনে রাখলাম, তার কারণ হচ্ছে অ্যাভেলেবল যে কটা কনজাংশনাল এরার আছে, জেনে রাখবে মোটামুটিভাবে কনজাংশন হচ্ছে যে কটা আমি এতদিন অবধি পার্টস অফ স্পিচ তোমাদের সঙ্গে ডিসকাশন করে এসেছি, তার মধ্যে সব থেকে মানে তাড়াতাড়ি, মানে সব থেকে কুইক লার্নিংয়ের বিষয় হচ্ছে কনজাংশন, যদি তুমি ঠিকঠাক করতে পারো। জাস্ট একটু নাড়াচাড়া করলেই কনজাংশন রেডি হয়ে যায়। তার সিংহভাগই আগের দিন হয়ে গেছে, আজকে যতটুকু বাকি ছিল, যতটুকু হতে পারে সেটুকু আমি জাস্ট একটু ছোটো করে ডিসকাস করলাম। অবশ্যই যে পেজটা থেকে আমি এখন পড়ছি, এই পেজটা তোমাদের আমি পাঠিয়ে দেবো ফর ইয়োর মানে কি বলবো, বেটারমেন্ট। তোমাদের হয়তো সেই জায়গাটায় ধরতে একটু সুবিধা হবে। বেশ খানিকটা কনজাংশন আছে, যেগুলোর অধিকাংশই খুব বোকা বোকা, বোকা বোকা ইন দ্য সেন্স মানে যে কেউ করতে পারবে। আমি একদম শেষ থেকে আরেকটা কনজাংশন তোমাদের সাথে আলোচনা করছি। হি ইজ সাচ এ পারসন দ্যাট নো ওয়ান ক্যান হেট হিম। বলো, এটাকে কারেক্ট করো। হি ইজ সাচ এ পারসন দ্যাট নো ওয়ান ক্যান হেট হিম। He is such a person that no one can hate him. স্যার ঠিকই তো আছে। বেশ, বাকিরা?
মানে সেন্টেন্স কি চেঞ্জ হতে পারে নাকি সেম সেন্টেন্স হ্যাঁ, থাকবে? চেঞ্জ হতে পারে, মানে ইমপ্রুভমেন্ট হতে পারে। হুম নো ওয়ান ক্যান হেট, মানে মনে হচ্ছে হুম হবে। আমি ঠিক শুনলাম না, একটু জোরে বলো। স্যার মনে হচ্ছে হুম হবে, কেন কি পার্সন আছে তো হুম এখানে, হুম হুমটা হুম পার্সনিফাই করছে। রাইট, হি ইজ সাচ এ পার্সন, কিন্তু সে তো বুঝলাম, অর্থাৎ তুমি বলতে চাইছো হুম নো ওয়ান ক্যান হ্যাট, এটা বলতে হ্যাঁ চাইছো? স্যার, হ্যাঁ স্যার, হুম নো ওয়ান ক্যান হেট। আচ্ছা, এর সঙ্গে এই যে হুম কথাটা এখানে দ্যাটের জায়গায় বসালো, এটার সঙ্গে তোমরা একমত, বাকি যারা আছো? স্যার আমার কাছে দুটোই দুরকম ভাবে কারেক্ট ইয়েস লাগছে। ইয়েস 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 ইয়েস, আমি এটাই শুনতে চাইছিলাম। অর্থাৎ হি ইজ সাচ এ পার্সন দ্যাট নো ওয়ান ক্যান হেট হিম, এটাও যেমন কারেক্ট, হুম নো ওয়ান ক্যান হেট এটাও কারেক্ট। কেন? বুঝে দেখো, আমি দ্যাটটা যখন দিলাম তখন আরেকটা সেন্টেন্স শুরু করছি, দ্যাট নো ওয়ান সাবজেক্ট, ক্যান হেট ভার্ব, হিম অবজেক্ট, অর্থাৎ এখানে একটা কমপ্লিট স্ট্রাকচার রাখলাম যে কেউ তাকে ঘৃণা করে না। কিন্তু যেই বলছি হুম, তখন বিষয়টা কেমন হলো? হি ইজ সাচ এ পার্সন হুম, যাকে নো ওয়ান হেটস, কেউ ঘৃণা করে না। এবার দেখো হুম নো ওয়ান হেটস, এক্ষেত্রে সেম জিনিসটাই রইল, জাস্ট সিনট্যাক্সটা ঘুরে গেল, হুমের পার্সপেক্টিভে পুরো সেন্টেন্সটাকে তৈরি করা হলো, অর্থাৎ দুটোই কারেক্ট। মনে রাখবে, দ্য গিভেন সেন্টেন্স ইজ কারেক্ট। এবার তোমরাই যেটা আমাকে বললে, প্রোভাইড করলে, সেটা হচ্ছে কিচ্ছু না, জাস্ট এটাকে যদি আমি অন্যভাবে বলতাম তাহলে কি হতো। ডান। আর এছাড়া কি আছে? এটা খুব সোজা, তবুও একবার বলি। কি বলবো এটা? হি ইদার ইজ এ ফুল or a scoundrel. He either is a fool or a scoundrel. স্যার হি ইজ ইদার হবে। রাইট, বোঝাই যাচ্ছে হি ইদার ইজ এ ফুল অর আ স্কাউন্ডেল কথাটা হতেই পারে না। হি ইজ ইদার এ ফুল অর আ স্কাউন্ডেল, অর্থাৎ আমাকে এই কনজাংশনগুলো কোথায় ইউজ করতে হবে? জাস্ট বিফোর দ্য ওয়ার্ড ইট কোয়ালিফাইজ। আমি যাকে এমফাসাইজ করতে যাচ্ছি তার সঙ্গেই শব্দটাকে বসাতে হবে। মানে হয় সে একজন বোকা, নয় ঠগ। তাহলে এই যে ফুল আর স্কাউন্ড্রেল, এই দুটোর আগেই আমায় বসাতে হবে এমফাসাইজ করার জন্য, ভার্বের আগে বসালে হবে না। এই টাইপের এরার থাকে অ্যাকচুয়ালি, কনজাংশন থেকে তেমন কিছু বলার কিছু নেই। আমি তোমাদের এই পেজটুকু দিয়ে দিলেই তোমরা এটা করতে পারবে, আশা করি আর কিছু এখান থেকে প্রবলেম হবে না। বরং আমি আজকে একদম লাস্ট একটু অন্যরকমভাবে যাব। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি ইডিয়ামস ডিসকাশন করেছিলাম, ভোক্যাবসের কোনো পার্ট হিসেবে ইডিয়ামস ডিসকাশন হয়েছিল? স্যার একবার স্টার্ট হয়েছিল, তাও প্রায় অনেক মাস আগে। আচ্ছা বেশ, সেখানে আমি মনে আছে কি ফার্স্ট ইডিয়ামটা কি ছিল বা এরকম কিছু? ধরো আমি যদি একটু মনে করাবার চেষ্টা করি, টু বি অন দ্য ওয়েন, টু গিভ আ পার্সন কোল্ড শোল্ডার, এই টাইপের কিছু। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও, আমি জিনিসগুলোকে তোমাদের সামনে রাখছি। তোমরা আমাকে বলবে যে কোন পেজটা, অনেকগুলো আছে, প্রচুর আছে, কোন সেটটা আমি ডিসকাস করেছিলাম আমার তো খেয়াল নেই, সেটা বাদ দিয়ে আমি আসবো। একটু দেখো তো, এটা বোধহয় ডিসকাশন হয়েছিল আমার যতদূর মনে পড়ছে, না নাও হতে পারে। টু বি অন দ্য ওয়েন, না স্যার এটা হয়নি।
রাইট, তোমাদের অন্য পেজটা আমি দিয়েছিলাম, এটা হয়তো দিইনি। আচ্ছা, এটা দেওয়া তো থাকবেই, তোমরা করবে। তার আগে আমি একটু জাস্ট এটা বোঝাই যে প্র্যাকটিক্যালি ইডিয়ামে মুখস্থ করা কিছু নেই। আমি আগের বারও ঠিক যেমন বলেছিলাম, এভরি ইডিয়াম হ্যাজ আ স্টোরি বিহাইন্ড ইট। ইফ ইউ আর, I mean, methodical enough to hint at the story, you don't have to memorize it. একটু দেখে নি, টু বি অন দ্য ওয়েন কথাটা বলছে। জাস্ট আমাকে একটু বলো যে ওয়েন কথাটার মানে কি জানা আছে? WANE, ওয়েন। দোলনা জাতীয় কিছু, স্যার? WANE, ক্রেডল না, না। আমি একটু বলি, যে ওয়েন কথাটার মানে জানবে তার কাছে ইডিয়ামটা কোনো ফ্যাক্টর না। ওয়েন কথাটার মানে সামথিং ক্ষয় বা ক্ষত জাতীয় কোনো কিছু কি? হ্যাঁ, সামথিং ডিক্রিজিং, এক্স্যাক্টলি, সামথিং রিডিউসিং, কিছু কমে আসছে, যেটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, এরকম কিছু, দ্যাট ইজ ওয়েন। এবার ধরো আমি বললাম টু বি অন দ্য ওয়েন, তো তার মানে এখানে কোনটা হতে পারে? আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো আমি যদি বলি যে the spree of getting vaccine of লেখার ক্ষেত্রে এত প্রবলেম, the spree of getting vaccine against COVID is on the wane. The spree of getting vaccine against COVID is on the wane. কথাটা কি মান? The spree of getting vaccine against COVID is on the wane. চট করে বলো, একটু টাইম লাগালে কি করে হবে? উৎসাহটা কমে আসছে। রাইট, কমে আসছে। এই যে ভ্যাকসিন দেওয়ার যে একটা উৎসাহ, সেটা ক্রমাগত কমে আসে, সারা বিশ্বব্যাপী এটা ধাক্কা খেয়েছে। আমরা এখন আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার যে কেউ ভ্যাকসিনেশনের এগেনস্টে বলছেন না, বাট লটস অফ ডক্টরস ইনক্লুডিং সাইকিয়াট্রিস্ট, তারা কোভিডের এগেনস্টে এখন সাংঘাতিক রকম ডকুমেন্টেশন দিচ্ছে এবং তারা বলছে যে ইটস নট আ ডেডলি ডিজিজ, এবং সেখানে ভ্যাকসিনেশন তো একেবারেই নয়, নেওয়াটা উচিতই নয়। সেটা নিয়ে প্রচুর এখন প্রচার চলছে, যার জন্য ইউরোপে সাংঘাতিকভাবে মার খেয়েছে ভ্যাকসিনেশন প্রসেস, ইউএসএও মার খেয়েছে, আমাদের দেশেও যদিও এখনও অতটা স্প্রি কমেছে বলবো না, এখানে এখনও পাগলামিটা রয়েছে, কারণ এত তাড়াতাড়ি ভ্যাকসিন আসতে পারে না, কারণ ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থারাই বলছে যে এটা তোমাকে প্রোটেক্ট করবে না। যাই হোক, সেটা অন্য ইস্যু। আমি জাস্ট গ্রামাটিক্যাল সেন্সে বলি, এই যে স্প্রি অফ গেটিং ভ্যাকসিন, আমি এভাবে বলতে পারি যে কোনো একজন স্টারের কথা বললাম, যে অমুক স্টার, অমুক খান, খান ব্রাদার্স, দ্য পপুলারিটি অফ খান ব্রাদার্স ইজ অন দ্য ওয়েন। তার মানে কি? কমে আসছে, বোঝাতে পারলাম? অর্থাৎ ডিক্রিজিং। তো এখানে কোনটা হবে? বোঝাই যাচ্ছে টু বি ডিমিনিশিং, এই ফ্যাক্টটাই এখানে কাজে লাগবে, বাকিগুলো লাগবে না। তো এটাই আমার এখানে অ্যান্সার। আচ্ছা, একটু খেয়াল করব, যখন আমরা এই টাইপের কিছু করব, চেষ্টা করব সিনোনিমাস কিছু ইডিয়ামকে পাশাপাশি রাখতে। যেমন আমরা যদি বলি অ্যাট লো এব, ঠিক আছে? এই যখনই বললাম এব, আমরা জানি টাইড অ্যান্ড এব কথায় আছে জোয়ার ভাটা। তো অ্যাট লো এব যখন বলছি, দেখো তো মিনিং এর দিক থেকে কোনো ডিফারেন্স হয় কি না? অ্যাট লো এব, বোঝা যাচ্ছে মিনিংটা?
আরে হ্যাঁ কি না কিছু বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ রাইট, লো ওয়েভ বলছি ভাটার টান, তার মানেই তো সেম, একই জিনিস বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যখন চেষ্টা করব, যখন ইডিয়ামগুলো তৈরি করব, তখন এটা যেন রেডি হয়ে থাকে। টু গিভ আ পার্সন কোল্ড শোল্ডার কথাটার কি মানে হতে পারে? আমি জাস্ট কি ওয়ার্ডটা বলে দিলাম, দ্যাট ইজ কোল্ড। স্যার এটা কি ইংলিশ ডি বলো হবে, বলো। অপশন ডি, ট্রিট কোল্ডলি। রাইট। তো ইংলিশে কোল্ড অ্যান্ড ওয়ার্ম দুটো শব্দের আক্ষরিক অর্থ ছাড়াও, লিটারাল মিনিং ছাড়াও এর সিম্বলিক্যাল মিনিং হয় আমরা জানি। আমরা তো বলি ওয়ার্ম ওয়েলকাম। তাহলে ওয়ার্ম কথাটা যখন বলা হচ্ছে, ওয়ার্ম কথাটার অ্যাকচুয়াল মিনিংটা কি, মানে সিম্বলিক্যাল মিনিংটা কি? হাম্বল। মানে ফ্রেন্ডলি কিছু। ওয়েলকামিং। ফ্রেন্ডলি, আর একটু, হ্যাঁ ঠিক আছে, ফ্রেন্ডলি চলবে। ওয়েলকামিং। আমি এভাবে বলতে পারি তো আন্তরিক, তাই তো, এটা অর্থে বোঝানো হয়, বলি তো। হার্টি, কর্ডিয়াল, যেটা হৃদয় থেকে এসছে, আর্নেস্ট। এই অর্থে কথাটা বলি। তাহলে ওয়ার্ম বোঝা গেল, ঠিক তার উল্টো দিকে কোল্ড, তার মানে যেখানে কোনো আন্তরিকতার ছোঁয়া নেই, উইচ ইজ ভেরি ফর্মাল, দ্যাট ইজ কল কোল্ড। তো টু গিভ আ পার্সন কোল্ড শোল্ডার মানে কি? আমি কাউকে পাত্তা দিচ্ছি না, কাউকে অ্যাভয়েড করছি, হ্যাঁ, ট্রিটিং সামবডি ভেরি কোল্ডলি, তার সাথে কোনো উষ্ণ ব্যবহার আমি করছি না, তার মানে কি? তাকে আমি অ্যাভয়েড করছি, দ্যাট ইজ টু অ্যাভয়েডিং। নেক্সট, টু গেট ওয়ান্স ব্যাক আপ কি মানে হতে পারে, এবং কিভাবে সেই মানেটাকে আমি মনে রাখবো? যেমন এখানে আমি কিওয়ার্ড বললাম, টু গেট ওয়ান্স ব্যাক আপ। স্যার সাপোর্ট। টু গিভ আপ Last সাপোর্ট, টু গিভ সাপোর্ট। হ্যাঁ, টু গিভ সাপোর্ট, বেশ। আর কেউ? এটাই ম্যাক্সিমাম অ্যান্সার এসছে। হ্যাঁ, টু গিভ সাপোর্ট, ঠিক আছে, দি। তো আমরা ব্যাকআপ কথাটাকে দেখেই সিদ্ধান্ত নিচ্ছি, তাই তো? ব্যাকআপ মানে সাপোর্ট, তাই এখানে সাপোর্টটা আসছে। মারাত্মক ভুল, মারাত্মক ভুল। ওই যে বললাম এভরি ইডিয়াম হ্যাজ আ স্টোরি। এখানে যখনই আমি এই জিনিসটা করতে যাব, ভয়ঙ্কর ভুল করে ফেলবো। কেন, কি ব্যাপার, দেখা যায়। টু গেট ওয়ান্স ব্যাক আপ যখন কথাটা বলছি, তখন আমরা এইভাবে ব্যবহার করছি। সাধারণত বিড়ালের যে পশ্চার, সেখান থেকে কথাটা আসে। যখন খুব রেগে যায় বা ঝগড়ার ঠিক আগের মুহূর্তে বিড়ালের একদম পেছনটা কেমন হয়, ফুলে ওঠে না? একদম শেষ ভাগটা দেহের মেরুদণ্ডটা ফুলিয়ে একেবারে রেডি হয়ে থাকে। এই পশ্চার থেকে এই ইডিয়ামটা এসছে। টু গেট ওয়ান্স ব্যাক আপ অর্থাৎ কারোর এই পেছনটা ফুলিয়ে দেওয়া বা উঠিয়ে দেওয়া, তার মানে হচ্ছে তাকে রাগিয়ে দেওয়া, তাকে বিরক্ত করে রাগিয়ে দেওয়া। টু গেট ওয়ান্স ব্যাক আপ, টু বিকাম ইরিটেটেড। আমি জাস্ট বিষয়টাকে আরেকবার বুঝে নিই। ধরো আমি যদি বলি যে হি ইজ irrelevant question got the minister's back up। বলো তো মানেটা কি? His irrelevant questions got the minister's back up। মিনিস্টারদেরকে খেপিয়ে তুললো ওর ইররিলেভেন্ট কোয়েশ্চেন। তার অপ্রাসঙ্গিক প্রশ্ন তাকে খেপিয়ে তুলেছিল। যে মুহূর্তে এটা আমি করলাম, আমার বিষয়টা পরিষ্কার হলো। ভার্বটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে।
নোট করে রাখবে। এখানে আছে টু গেট ওয়ান্স ব্যাক আপ, হতে পারে টু রেইজ ওয়ান্স ব্যাক আপ, হতে পারে টু মেক ওয়ান্স ব্যাক আপ, অর্থাৎ ভার্বটা চেঞ্জ হতে পারে। তার মানে ইডিয়ামটা বদলে গেল তা কিন্তু নয়, হুবহু এক। ঠিক আছে, মাথায় রাখবে। আমি কিছু প্যারালাল ইডিয়াম বলছি, দেখো বোঝা যাচ্ছে কিনা বিষয়টা। ধরো আমি যদি এভাবে বলি যে to raise one's hackle, to get one's dander up, এগুলো একটু লিখে রাখবে, আমি মুখে বলছি। টু রেইজ ওয়ান্স হ্যাকল, টু গেট ওয়ান্স ড্যান্ডার, DANDER, ড্যান্ডার আপ। রাইট, এবার আমাকে বলো যে এটার আর এটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। দেখো বলছে টু রেইজ ওয়ান্স হ্যাকল, হ্যাকল মানে জানা আছে? জানা নেই। হ্যাকল কথাটার মানে হচ্ছে রোম, মানে যেমন ধরো আমরা যদি এভাবে বিষয়টাকে বলি যে ওই যে ঘোড়ার একদম পেছনে যখন ঘোড়া দৌড়তে থাকে আমরা দেখি কি ঘাড়ের কাছে যে রোমগুলো আছে সেগুলো চুলগুলো উঠতে থাকে। আবার শালিক পাখিকেও দেখি যে যখন ঝগড়া করে তখন কি হয়, ওই মাথার পেছনে ঘাড়ের কাছে যে রোমগুলো আছে ওগুলো একেবারে স্পাইকের মতো হয়ে যায়। তো ওইখান থেকে বিষয়টা হচ্ছে টু রেইজ ওয়ান্স হ্যাকল, অর্থাৎ তার রোঁটাকে খাড়া করে দেওয়া, অর্থাৎ রাগিয়ে তোলা। টু রেইজ ওয়ান্স হ্যাকল। আবার টু গেট ওয়ান্স ড্যান্ডার আপ, ড্যান্ডার কথাটার মানে রাগ, ক্ষোভ, অর্থাৎ কারোর রাগকে খুঁচিয়ে তোলা। রাইট, মনে রাখবে ড্যান্ডার কথাটা আরেকটা মিনিং হয়, সেটা এই অর্থে নয়, পরিষ্কার বোঝাই যায়। ড্যান্ড্রাফ যেটা বলি খুশকি, তার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ড্যান্ডার। কিন্তু বুঝতেই পারছি এখানে তার সাথে কোনো বিষয় নেই, মানে আমি কনফিউজ যাতে না হও সেই জন্য বললাম, প্রত্যেকটার মিনিং এক। নেক্সট, টু ফেদার ওয়ান্স নেস্ট, এটা আশা করি সবাই বলতে পারবে, খুব কমন ইডিয়াম। স্যার বিটটা হবে টু এনরিচ oneself when opportunity এক্স্যাক্টলি, when opportunity knocks, 100% কারেক্ট। এখানে টু ফেদার কথাটা বলেছে, অর্থাৎ ফেদারের ভার্ব হিসেবে কি মিনিং হয় সেটা এখানে লিখেছে। ফেদার মানে পালক, সে তো বুঝলাম, সে তো নাউন, কিন্তু যখন ফেদার কথাটাকে ভার্ব হিসেবে বলছি তার মানে কি হয়? টু ফেদার মানে কি? বলো চট করে, যে কেউ একজন আন্দাজ করে বলো, তোমরা তো মিনিংটা জেনেই গেলে। অ্যাড করা। অ্যাড করা না, অ্যাড করা নয়, ডেকোরেট করা, সাজানো বা রিপেয়ার করা, সেটা হতে পারে, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস ডেকোরেট, সাজানো। আমরা বাংলায় ইউজ করি না এই ইডিয়ামটা। সুযোগ বুঝে নিজের ঘর গুছিয়ে নেওয়া, এই যে গুছিয়ে নেওয়া, ঘর সাজিয়ে নেওয়া, সুযোগ বুঝে কোনো একটা মৌকা পেয়েছে সেই সুযোগে নিজের ঘর গুছিয়ে নেওয়া, অর্থাৎ নিজের সুবিধেটা দেখে নেওয়া, সেইটাকেই হুবহু এক রকমভাবে ইংলিশে ইউজ করা হয়, টু ফেদার ওয়ান্স নেস্ট। রাইট, নিশ্চয়ই বোঝা গেল। টু স্ট্রাইক অয়েল, আমি জাস্ট এটা ইউজ করেই বাকিটা তোমাদের দিয়ে দেবো, কিন্তু আমাকে বলবে টু স্ট্রাইক অয়েল।
বলো। এটা অসম্ভব প্রায় না জানলে মানেটা জানা, তবু আন্দাজ করতে বলছি। স্যার এটা কি টু হ্যাভ লাকি সাকসেস? এক্স্যাক্টলি, টু হ্যাভ লাকি সাকসেস। এটা কি রেডি করেছিলে আগে কখনো? পড়েছিলাম স্যার একবার এটা। হ্যাঁ, একদম মনে আছে, এটা সবচেয়ে বড় কথা। কিন্তু এটার ক্ষেত্রেও ওই একই বিষয়, মুখস্থের কোনো ব্যাপার নেই। এর পেছনেও একটা এই গ্রিক মিথোলজিক্যাল স্টোরি রিলেটেড। এখানে অয়েল কথাটার মিনিং অন্যরকম হয়। মানে ধরো আমি যদি বলি অয়েল ইউর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও, বা আমি যদি এভাবে বসি হি ইজ ইউজ টু অয়েল হিজ বস, তার মানে বসের তাবেদারি করে, বসকে তেল মাখায়। তো তেল মাখানো মানে কি? তাবেদারি করা। তো অয়েলের এরকম মিনিং আমরা জানি, কিন্তু এখানে বিষয়টা তা বলছি না। এখানে বলছে টু স্ট্রাইক অয়েল। মানেটা কি টু স্ট্রাইক অয়েল? একটা মিথোলজিক্যাল কনসেপ্ট, বড় গল্প, আমি ওসবে যাচ্ছি না। মানে ঘটনাটা যেটা ঘটেছে, দুটো টিম, একজন আরেকজনের অপোনেন্ট, তাদের মধ্যে ওই একটা প্রতিদ্বন্দ্বিতার সময় একটা টিম স্কিম করে যে অন্য টিমকে হারিয়ে দেবে, মাঠে তেল ফেলে, গ্রাউন্ডের মধ্যে তেল ফেলে। এবার ঘটনা হয় ঠিক উল্টোটা। স্কিম যারা করে, ষড়যন্ত্র যারা করে, তারাই হেরে যায়। সেই তেলের কারণেই হারে। যে তেলটা অ্যাজ আ ট্র্যাপ ইউজ করেছিল অন্যকে ফাঁদে ফেলার জন্যে, সেই তেলেই তাদের, মানে যারা ষড়যন্ত্র করেছিল, তাদেরই একজন পিছলে গিয়ে গেমটা হেরে যায়। এরপর থেকে এই 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 মেথোলজিক্যাল কনসেপ্ট এর পর থেকেই এই বিষয়টা আসে, যে টু হ্যাভ লাকি সাকসেস মানে জেতার কথা না কিন্তু জিতে যায়, বা সাফল্য পাওয়ার কথা না কিন্তু পেয়ে যায়। ঠিক আছে, এই অর্থে কথাটা আসে টু স্ট্রাইক অয়েল। মাথায় রাখবে, এর পেছনে শুধুমাত্র এই স্টোরিটুকু দায়ী, আর কিচ্ছু নয়। নেক্সট, টু টক শপ, এইটুকু করে আমি বন্ধ করব। বলো, টক শপ মানে কি? এটা হচ্ছে কি পয়েন্ট। টু টক অ্যালট, এলট, হ্যাঁ এটাই। টু টক এ লট। আর কেউ? না, এটা তোমাদের হয়নি। বিষয়টা বলি, ধরো আমি এটা ইউজ করছি, দেখো তো মানে বুঝতে পারো কি না। Why do you talk shop? Come directly to the point. ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা, হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে কথা বলাটা টক শপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঘুরিয়ে ফিরিয়ে বলতে অতিরঞ্জিত কথা বলা, বাড়িয়ে কথা বলছে, বেশি বকবক করছে, কাজের কথাটা না বলে একগাদা কথা এমন বলছে, মানে যার মধ্যে রং রয়েছে প্রচুর, মানে এক্সাজারেট করা। এক্সাজারেট করা। এক্স্যাক্টলি। তার মানে এখানে কোনটা হবে? টু লাই। না না না, বিটা দেখো, টু ইউজ ফ্রেজেস peculiar to one's employment। এখানে এমপ্লয়মেন্ট মানে চাকরি নয়, এখানে এমপ্লয়মেন্ট মানে কাজ। টু ইউজ ফ্রেজেস মানে এখানে ফ্রেজ বলতে কথা, কথার ফুলঝুরি ছোটাচ্ছে, ফ্রেজ করছে, ইউজ করছে। peculiar to one's employment মানে যেটা তার কাজের ক্ষেত্রে খুব peculiar, কাজের সঙ্গে তার সংযোগ নেই, মানে এমন কথার ফুলঝুরি ছোটাচ্ছে যার সাথে কাজের কোনো সম্পর্ক নেই। বোঝা গেল? দেখো, বোঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ স্যার। রাইট, এটা করে আনবে, ঠিক আছে? অনেক বড় পিডিএফ, আমি এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু রেডি করে নেবে, ঠিক আছে? অ্যান্সারগুলো করে পরের দিন অবশ্যই দেখাবে। আপাতত আমি রাখছি। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটু জিজ্ঞেস করি, তোমাদের নেক্সট ডে কি ধরলে বেটার হয়?
মানে তোমাদের ব্যাচে কি হয়নি, আমার তো এতদিন আগের ইয়ে মনে নেই, তোমরা যদি বলো আমাকে। স্যার ভার্বটা বোধহয় কমপ্লিট হয়নি আমাদের, আপনি ভার্বটা জাস্ট স্টার্ট করেছিলেন, ফাইনাইট নন ফাইনাইট। মানে তার উপর এক্সারসাইজ কিছু হয়নি, তাই তো? না স্যার, ভার্বের উপর কিছু হয়নি। প্রিপারেশনও একদিন হয়েছিল, প্রিপারেশনও সেভাবে হয়নি। মানে আপনি ওই মানে প্রিপারেশন কখন কিভাবে ইউজ হয় ওটা ফার্স্ট দিন বলেছিলেন। দাঁড়াও লিখে নাও। তাহলে নেক্সট ক্লাসে আমরা ভার্বটাকে কমপ্লিট করব, অর্থাৎ যে ভার্বটা মানে নন ফাইনাইট সেকশনটা থরলি, আর তার সাথে রাখবো হচ্ছে কি বলে জানো, প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনটা প্রপোজিশনে রাখলাম, হবে কি না জানি না। ঠিক আছে, এইটুকু আমি রেখে দিলাম। চলো, আর আবারও বলছি, তোমরা নিজের মতো করে করতে পারো, কনজাংশন থেকে বা যে কোনো জায়গা থেকে। কোনো জায়গায় আটকালে পিং করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো। আপনার মেয়ে এখন ভালো আছে? এখন ভালো আছে বলতে, ও তো হসপিটালে কাটিয়ে এলো 9 দিন, স্টেরয়েড চলছে। 2 তারিখ প্রথম ডোজ অফ স্টেরয়েড কমপ্লিট হবে। আপাতত বেটার আছে, ওই এগুলো কমেছে, ফোলাগুলো কমেছে। ইনফ্যাক্ট কি বলবো, প্রোটিন যেটা বেরিয়ে যাচ্ছিল ইউরিনের সঙ্গে, সেই ব্যাপারটা অনেকটা কন্ট্রোলড, এই আর কি। বাকিটা ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক, 2 তারিখ আবার নেক্সট ডেট আছে, এই আর কি। আস্তে আস্তে ঠিক, একটু টাইম লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ডাক্তারদের মত হচ্ছে যে বাই দ্য এজ যেটা কভার করে, কিডনির নেফ্রোটিক একটা ডিসঅর্ডার। যাই হোক, কিছু করার নেই, ভাগ্যে আছে, মেনে নিতে হবে। হ্যাঁ, ঠিক, আসলে আস্তে একদম আস্তে ছোট তো, বড় 2.5 হতে বছর হতে ঠিক বয়স। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বিষয়, এইটুকু বয়সে। যাই হোক, এই ব্যাপার আমরা হসপিটালে না গেলে হয়তো জানতেও পারতাম না দিস ইজ আ সিরিয়াস ডিজিজ, এবং এটা যে অনেকের হয় এই ধারণা ছিলই না। এবং যত দিন যাচ্ছে এর সংখ্যা খুব বাড়ছে, আগে এতটা হতো না। ডাক্তার অধিকাংশই যেটা বলছে এটা হচ্ছে যে সিনথেটিক ফুড এবং এনভায়রনমেন্টাল চেঞ্জেস। শুধু সিনথেটিক ফুড কেন, মানে যে বাচ্চা হয়তো ব্রেস্ট ফিডিং ছাড়া কিছু করেন, 6 মাসের বাচ্চা, তারও নেফ্রোটিক ডিসঅর্ডার হয়েছে। তার কারণ হচ্ছে তার মা, মানে মা যেটা খাচ্ছেন বা দীর্ঘদিন খেয়ে এসছেন, সেটা তার বডিতে হয়তো এফেক্ট করছে না, কিন্তু তার বাচ্চাকে এফেক্ট করে ফেলছে। অবস্থা মানে এতটাই সঙ্গীন। যাই হোক, আস্তে আস্তে তো পৃথিবী গোটাটাই ধ্বংসের মুখে, যা ফোরকাস্ট করছে তাতে তো 50-60 বছরও পৃথিবীর আয়ু আছে বলে মনে হচ্ছে না। এভাবেই হয়তো সব শেষ হবে। যাই হোক, আপাতত তার আগে চাকরিটা পেয়ে নাও, তারপর দেখা যাবে। ঠিক আছে, ঠিক, ঠিক আছে, ঠিক আছে, চলো। হুম হুম, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট।